নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। জানেন তো, নির্বাচনের বাজনা বেজে গেছে, অতএব এখন থেকে প্রায় রোজই নির্বাচনের কিছু না কিছু আপনাদের সামনে নিয়ে হাজির হব। আপাতত আমরা কদিন ধরে প্রাক নির্বাচনী সমীক্ষা করব। এই সমীক্ষা মানে কিন্তু ওই কে কটা ভোট পাবে, কে কত আসন পাবে সেটা নয়, কে কার কিরকম রেজাল্ট ছিল সেই ভিত্তিতে সেই রেজাল্টটা আগামী দিনে ভোটের কতখানি এধার ওধার হলে কি হতে পারে সেরকম নিয়ে একটা চর্চা। এবং এটাই আস্তে আস্তে গিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে বিভিন্ন ক্যান্ডিডেট বের হয়ে যাবার পরে অবস্থা বুঝে আমরা আমাদের মতন করে একটা সমীক্ষা দেবার চেষ্টা করব। তো আজকে পরিবর্তন চায় বিজেপি, বাংলা বাজারে বিজেপির ক্ষেত্রে প্রাক নির্বাচনী সমীক্ষা কি বলছে। অনুষ্ঠান শুরু করার আগেই বলে রাখি, অনেকগুলো তথ্য দেব, অনেকগুলো স্ট্যাটিস্টিক্স থাকবে। তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যাতে সংখ্যাগুলোকে মিস না করে যান। আগামী 1-2 মার্চ শুরু হচ্ছে পরিবর্তন যাত্রা। 1 মার্চ শুরু হবে রাজ্যের 5 প্রান্ত থেকে। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি রয়েছে, তেমনি কোচবিহার, দক্ষিণ কৃষ্ণনগর, দক্ষিণ কুলটি, গড়বেতার মতো বিধানসভা কেন্দ্রগুলো ওই দিন। কোচবিহার থেকেও একটা যাত্রা শুরু হচ্ছে। পশ্চিম বর্ধমানের কুলটিতে হিন্দিভাষীদের সংখ্যা যথেষ্ট, সেটাকেও কভার করবে। মেদিনীপুরেও শুরু হবে স্বাভাবিকভাবে একটা রথযাত্রা। আর এই রথযাত্রার দুদিনে কার্পেট বম্বিং, বিজেপি নেতাদের সব মাথারা হাজির থাকবেন। অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, নীতিন নবীন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় নারী শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মানে এখন থেকে শুরু হলো, আপনারা দেখতে থাকবেন। দিল্লি থেকে এখানে একটা মান্থলি টিকিট সবাইকে ধরিয়ে দেওয়া হয়েছে। বিজেপির নেতা মন্ত্রীরা ওখান থেকে ঘন ঘন আসবেন পশ্চিমবঙ্গে। আমাদেরও এই নির্বাচন এলে, রাজনীতির খবর থাকলে আমরাও খানিকটা উঠে বসি। মানুষজনও এই ধরনের খবর বেশি চান। আসলে বিজেপি তার শেষ দানটা এই রাজ্যে খেলতে চলেছে। তারা জানে এবারেও দল যদি ক্ষমতায় না আসে তাহলে বাংলায় সংগঠনটাই ধরে রাখা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ এখানের যে সংগঠন, বাংলার যে সংগঠন, তা কিন্তু অন্য রাজ্যের সংগঠনের মতন নয়। তার কারণ বিজেপির এখনো যে সংগঠন, সেই সংগঠনের যে কোর ভোট, সেই সংগঠনের যে ভোট, সেটা কিন্তু 12-14-15% বেশি নয়। কিন্তু বিজেপি আজকে 40% কাছাকাছি একটা ভোটে দাঁড়িয়ে রয়েছে। সেটা এক ধরনের মমতা বিরোধী ভোটের একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়ে রয়েছে। কাজেই যদি এবারেও তারা এটা না পারে, তাহলে সেই মমতা বিরোধী ভোট তারা অন্য কোনো একটা প্ল্যাটফর্ম খোঁজার চেষ্টা করবে। নিশ্চিতভাবে বিজেপির ওপরে সেই বিশ্বাসটা আর থাকবে না। এটা খুব স্বাভাবিক। তো আমরা শুরু করছি আমাদের কথাবার্তা। এই বাংলার মতো হাইলি পলিটিসাইজড রাজ্যে এই যে প্রচার হচ্ছে, প্রচারে কি খুব বেশি হেরফের হবে, নাকি আগে থেকে সবটাই ঠিক হয়ে থাকে? বাংলার মানুষ সারা বছর রাজনীতি করে, সারা বছর, প্রতিটা দিন 365x24 বাংলার মানুষ রাজনীতির মধ্যে থাকে। এই বাংলার অধিকাংশ সাধারণ খেটে খাওয়া মানুষের রোজগারের সঙ্গে জুড়ে আছে দলীয় রাজনীতি। হ্যাঁ, এই জিনিস শুরু হয়েছিল বাম জমানাতে, আজ তা আরো বিশাল আকার ধারণ করেছে। সেই বাংলাতে ভোটের আগে কদিনের প্রচার খুব বিরাট ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বলে আমার মনে হয় না। সেই ভোটারের ট্র্যাকার কিন্তু তাই বলছে যে এখানে খুব প্রচারে খুব বিরাট কিছু হেরফের হয় না, অন্যান্য রাজ্যে যেটা হয়ে থাকে, যদি না বড় কোনো ইস্যু এসে যায়। তো 2021-এ তৃণমূল 215 আর বিজেপি 77, এই তো ছিল।
এবার বিজেপিকে 78টা আসন আরও পেতে হবে, তবে তো ক্ষমতা তারা দখল করতে পারবে। সেটা কি সম্ভব? হতেই পারে। নির্বাচনী পাটিগণিতে সব সম্ভাবনা লুকিয়ে থাকে, কিন্তু তার শর্ত আছে। বিজেপি 1% ইউনিফর্ম সুইং, মানে ধরে নিলাম সব জায়গাতে একইভাবে ভোট ঘুরলো, যা হয় না, ভোট সুইং অমন সোজা হিসেবে হয় না, তবুও বোঝার জন্য এক ধরনের চর্চার জন্য 1% যদি সুইং হয় বিজেপির পক্ষে, তাহলে 77 থেকে 87 হয়ে যাবে তারা। পক্ষেটা পরে বোঝাচ্ছি কিরম ভাবে। 2% সুইং হলে তারা 102খানা আসন পেয়ে যাবে। 3% সুইং হলে তারা 120খানা আসনে পৌঁছে যাবে। আর 4% সুইং করাতে পারলে তারা 138, 5% সুইং করাতে পারলে 152টা আসন পাবে। এবার 5% সুইং মানে কিন্তু 5% বেশি ভোট এমন নয়। এই সুইং কোন দিক থেকে কোন দিকে যাবে? অন্য কোনো দিক থেকে হলে হবে না, তৃণমূল থেকে বিজেপির দিকে যেতে হবে। মানে তৃণমূলের 5% ভোট কমলো আর বিজেপির দিকে সেই 5% ভোট গেল, তবে গিয়ে বিজেপি 152টা আসন পাবে। অর্থাৎ তৃণমূলের 5% কমে গেল, বিজেপির 5% বেড়ে গেল। ওই যে 10%-এর এফেক্ট, তাতে করে বিজেপি 152তে যেতে পারে, অর্থাৎ সরকার তৈরি করতে পারে। মানে এমন একটা অবস্থা যেখানে তৃণমূলের ওপরে তৃণমূলের ভোটাররা রেগে 5% চলে গেলেন বিজেপিতে, তাহলে একটা পরিবর্তন সম্ভব। কিন্তু আমাদের বাংলার ভোটের প্যাটার্নটা কি? এবার আসুন বাংলার ভোটের প্যাটার্নটা দেখা যাক। 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূল 44.91% ভোট পেয়েছিল 16তে। বিজেপি পেয়েছিল তখন 10%, 10.16% ভোট পেয়েছিল। এখন মজার ব্যাপারটা হচ্ছে, ভাবুন 2016-তে তৃণমূল তখন নিজেকে কনসলিডেট করে নিয়েছে, নিজের ভোট বাড়িয়ে তুলতে পেরেছে, তারা 44% ভোট পেল। 2019-এ লোকসভাতে সেই আগে রাম পরে বামের গল্প, বামেদের সব ভোট গিয়ে পড়লো বিজেপির বাক্সে। সেবারের নির্বাচনে তৃণমূল পেল 43.3%, বিজেপি 10 থেকে বেড়ে 40.7% পেল। আমি যে বলছিলাম না যে বিজেপির কোর ভোটটা কিন্তু এখনো 10, 12, 13, 14, 15%, কিন্তু ওই সিপিএমের বাম ভোট গিয়ে ওখানে পড়লো বামফ্রন্টের, এবং তারা 40.7% ভোট। খেয়াল করে দেখুন, ওই প্রবল বিজেপির বৃদ্ধির পরেও 10 থেকে 40 হয়ে যাচ্ছে। তৃণমূলের কিন্তু ভোট কমেছিল মাত্র 1.6%। তৃণমূলের ভোট কমেছিল মাত্র 1.6%। আবার এই হিসেবটাও মাথায় রাখতে হবে যে লোকসভা ভোটে মোদিজি একটা ফ্যাক্টর, মোদিজির বিকল্প নেই। কাজেই সেখানে অন্যান্য রাজ্যের হিসেবে বিজেপি দল লোকসভাতে প্রায় 4-5% ভোট বেশি পায়। মানে তারা রাজ্যে যা পায়, যখন সেন্ট্রালের ভোট হয়, যখন কেন্দ্রের ভোট হয়, যখন ইউনিয়ন গভর্নমেন্টের ভোট হয়, তারা 4-5% বেশি ভোট পায়। কেন? কারণ রাজ্যের চেয়ে ওই প্রধানমন্ত্রী কেন্দ্রে, দিল্লিতে অন্য কোনো মুখ নেই ভায়াবল, তো সেখানে 4-5% বেশি ভোট পায়। এখানে কিন্তু তেমনটা হয়নি, এখানে মাত্র 1.56% ভোট কমেছিল। এবার এলো 2021-এর বিধানসভা। তৃণমূল আগের বিধানসভার চেয়ে ঠিক 3% ভোট বাড়িয়ে নিল, 44 থেকে 44.9, সেখান থেকে 47.94% ভোট পেল। আর বিজেপি লোকসভার 44 থেকে কমে 38.1-এ চলে গেল। অর্থাৎ আমি যে বলছিলাম যে যেটা নরেন্দ্র মোদীর জন্য ভোট বাড়া, সেটা হুশ করে কমলো। আর তৃণমূলের খানিকটা বাড়ার ফলে ওখানে 44 থেকে তারা 38-এ নেমে গেল, 6% তলায় নেমে গেল। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল 2019-এর লোকসভার থেকে 3% ভোট বাড়িয়ে 46% ভোট পেল। আর বিজেপির ভোট 1% আগের চেয়ে কমে, মানে 40 কিছু পেয়েছিল, সেখান থেকে কমে 39.08% হয়ে গেল। তার মানে বাংলাতে তৃণমূলের থেকে বিজেপির দিকে সরাসরি ভোট সুইং হওয়া কঠিন ব্যাপার। তার জন্য একটা বিরাট আলোড়ন দরকার। মানে
আমরা এমনকি 2011-তে অত বড় আন্দোলন, অত বড় যে সারা রাজ্য জুড়ে একটা হাওয়া বইছে, সিঙ্গুর, নন্দীগ্রাম, মমতা ব্যানার্জি রাস্তায়, বুদ্ধদেব ভট্টাচার্য ওখানে একটা অসহায়ের মতন একটা ভূমিকায় নেমেছেন, পার্টির লোকজনেরা মার খাচ্ছে বিভিন্ন জায়গায়, রেশন দোকান পোড়ানো হচ্ছে, সেরকম একটা অবস্থাতেও কিন্তু তৃণমূলের ভোটের সঙ্গে কংগ্রেসের ভোট না জুড়ে গেলে সিপিএম বা লেফট ফ্রন্টের প্রচুর ভোট তৃণমূলে চলে এসেছিল এমনটা নয়, হয়নি। কাজেই এখানে বিরাট কিছু না হলে বিজেপির থেকে ভোট, তৃণমূলের থেকে ভোট বিজেপির দিকে সুইং হওয়া ভীষণ কঠিন ব্যাপার। এবারে আসুন দেখে নিই যে বিজেপি যে 77টা আসন জিতেছিল গতবারে, সেগুলোর অবস্থা কেমন ছিল। এই 77-এর মধ্যেই আবার পরে আবার দুটো আরও আপনারা জানেন যে সেখানে বাই ইলেকশন হয়েছিল, সেই বিচ্ছিরিভাবে তৃণমূল জিতেছিল, সেই জয়গুলো কেমন জয় আমরা জানি, তাদের অনেক জল মেশানো ছিল, সে থাক। কিন্তু যেমনি দিনহাটা ছিল ফ্রেজাইলেস্ট একটা আসন, মোস্ট ফ্রেজাইল আসন, মানে 1% কম ভোটে দিনহাটা জিতেছিল বিজেপি। তো সেই দিনহাটা যেই ভোট হলো, যেই সেখানে আবার ভোট হলো, সঙ্গে সঙ্গে সেখানে জিতে গেলেন উদয়ন গুহ তৃণমূলের, আগে ফরওয়ার্ড ব্লকে ছিলেন, কমল গুহর ছেলে, তিনি জিতে গেলেন। এই যে জিতলেন, যে শতাংশ মার্জিন, প্রায় 70% বেশি মার্জিনে জিতলেন, এটা খুব স্বাভাবিক জয় নয়, এগুলো আমরা জানি, বাই ইলেকশনে এসব হয়। কিন্তু এই যে 77টা আসন জিতেছিল, সেটা কতটা ক্লোজ ফাইট ছিল বা মার্জিন কেমন ছিল সেটা বোঝার চেষ্টা করুন। 2021 সালে বিজেপি 0 থেকে 5% ভোটের মধ্যে এই মার্জিনে, মানে 3 মার্জিনে 32টা আসন জিতেছিল। 3 মার্জিনে জিতেছিল 32টা আসন, মানে মাত্র 5% ভোট কমলেই, আমি কোনো নির্দিষ্ট সুইংয়ের কথা বলছি না, জাস্ট 5% ভোট কমে গেল, সঙ্গে সঙ্গে বা 5% বামেদের দিকে চলে গেল। বামেরা তাদের সাপোর্টারদের বোঝাতে পারলো যে না, আমরা আছি মাঠে লড়াইয়ে, আমাদের দিকে এসো, তাই সেই ভোটটা আবার শিফট হয়ে গেল, যেই চলে গেল 77 থেকে 45 হয়ে যাবে, সাংঘাতিক ব্যাপার। তার কারণ হচ্ছে কি, ওই একেবারে একটা 3 মার্জিনে তারা 32টা আসন জিতেছিল। হিসেব কিন্তু পরিষ্কার বলছে, বামেরা ভোট বাড়াতে পারলে বিজেপি কমবে। তৃণমূলের এখনকার ভোট ব্যাংকে বামেরা হাত দিতে পারছে না, পারবেও না এখন আপাতত। বিজেপি তলানিতে ঠেকলে তখন আবার বাইনারিটা ঘুরে তৃণমূল বাম হতে পারে। তৃণমূল বিজেপির বদলে বিজেপি বাম হওয়া অসম্ভব। বিজেপি মুছে গেলেই একমাত্র তৃণমূল আর সিপিএম বা বামপন্থীদের একটা বাইনারি সম্ভব, বা তৃণমূল বামপন্থী গণতান্ত্রিক মানুষজনের আর একটা প্ল্যাটফর্ম, তার বাইনারি হওয়া সম্ভব। বিজেপিকে নাশ করাতে পারলে এই বাইনারি সম্ভব না, এটা বুঝতে হবে। আবার বিজেপি 5 থেকে 10% ভোটের মার্জিনে 26টা আসন জিতেছিল, মানে এই যোগ করলে 10% মার্জিনে বিজেপি প্রায় 10% বা তার বেশি মার্জিনে 58টা আসন জিতেছিল। মানে 10% ইয়েতে মোট 10%-এর মধ্যে, অর্থাৎ 10% ডিফারেন্সে জিতেছিল হচ্ছে 58টা আসন। ওই 5% ভোট আর 10%-এর মধ্যের ভোট জুড়লে 58টা আসন, 32টা আসন ছিল, আর 26টা আসন 10%-এর মধ্যে জিতেছিল। তাহলে এই যে 58টা আসন জিতেছিল, সেফোলজিস্টরা এটাকে বলে ভালনারেবল সিট, এখানে ভূমিকম্প হতে পারে যে কোনো সময়। 10% একটা এমন সংখ্যা যেখানে কোনো পরিবর্তন হলে এইখানে প্রথম ধাক্কাটা লাগে, অর্থাৎ এই জায়গাটা সবচেয়ে নরম। আর বিজেপি 10 থেকে 15% ভোটে জিতেছিল 15টা আসন, 15 থেকে 20% 3টে আসন, আর 20%-এর বেশি মাত্র একটা আসন জিতেছিল। মানে বিজেপির একেবারে সেফ সিট হচ্ছে গিয়ে 19টা। এই 19টা আসন যেখানে বিজেপিকে হারাতে গেলে 15-20%-এর বেশি ভোট পেতে হবে, এইটা খুব খুব কঠিন ব্যাপার। মানে এই 19টা আসন কিন্তু বিজেপি ধরে রাখার সম্ভাবনা অনেক বেশি, এধারে চেঞ্জ হতে পারে। এবারে আসুন অন্য দিক থেকে দেখে নিই। মানে কেবল তো বিজেপির ভালনারেবল সিট আছে এরকম নয়,
তৃণমূলেরও ভালনারেবল সিট আছে। 2021 সালে বিজেপি সেকেন্ড হয়েছিল 215টা আসন, সেই হারার ব্যবধান অনুযায়ী 0 থেকে 5% ভোটে হেরেছিল 36টা আসন, অর্থাৎ এই 36টা তৃণমূলের আসন কিন্তু ভালনারেবল। এই সিট কিন্তু যে কোনো ধারে যেতে পারে। 5% মার্জিন খুব বিরাট মার্জিন নয়। 5 থেকে 10% ভোটে হেরেছিল 39টা আসন। 10 থেকে 15% ভোটে খুইয়েছিল 45টা আসন, মানে 10 থেকে 15-তে 45টা, আর 30টা আসনে হেরেছিল 15 থেকে 20% ভোটে, আর 20 থেকে 30% ভোটে হেরেছিল 36টা আসন। 30%-এর বেশি ভোটে 28টা আসন জিতেছিল। পরে উপনির্বাচনে 4টে আসন, গোসাবা, শান্তিপুর, দিনহাটা, খড়দা, ও 4টেতেই 30%-এর বেশি মার্জিন জিতেছিল। মানে তৃণমূলের ভালনারেবল আসন কতগুলো? 10%-এর ব্যবধানে জেতা কতগুলো? 75টা আসন। এখানেও ভূমিকম্প হতে পারে। 75টা আসন এমন আছে যা 10%-এর মধ্যে তৃণমূল জিতেছে। এই সবকটা আসন যদি বিজেপির দিকে চলে যায় তাহলে বিজেপির আসন 152, কিন্তু ওই 10 থেকে 30%-এর ওপরে যে আসনগুলো তৃণমূল জিতেছে সেটা 141, অর্থাৎ 141টা আসন কিন্তু তৃণমূলের একেবারে পাকাপোক্ত আসন। এবার 100 পুরো আসন চলে যাওয়াটা খুব অসম্ভব ব্যাপার, কিন্তু আমরা অঙ্কের হিসেবে ধরছি 141টা তৃণমূলের আসন কিন্তু ভীষণ ভীষণ শক্ত আসন, মানে তৃণমূল ধরে রাখবে। সেফোলজিস্টরা একে বলে সেফ সিট, মানে খুব বিরাট ঝর্ণা বইলে এই আসনগুলো থেকে যাবে। মানে ওই ভালনারেবল আসনগুলোর মধ্যে তৃণমূলের ম্যাজিক ফিগারে পৌঁছতে লাগবে মোটে 7টা আসন। আগের যেটা 77টা আসনের মধ্যে 7টা আসন পেলেও তৃণমূল কিন্তু 148-এ পৌঁছে যাবে। আবার আর একটা হিসেব আছে, ধরুন আমরা যদি হিসেব করি তাহলে দেখব 2011 থেকে 2021 পর্যন্ত, এটাও খুব মজার হিসেব, 2011, 2016, 2021 এই পর্যন্ত 4টে ভোটে 120টা এরকম আসন আছে যা তৃণমূল 2011 থেকে লাগাতার পেয়ে যাচ্ছে। 2011, 16, 21 3টে ইলেকশনে পরপর এই সিটগুলো পেয়ে যাচ্ছে, 121খানা আসন। আর বিজেপির সেফ সিট কতগুলো? 19খানা, যেখানে বিজেপিকে হারাতে অন্তত 15, 20, 25% বেশি ভোট পেতে হবে। এবার যদি আমরা জেলা ভিত্তিক ফলাফলের দিকে নজর দিই তাহলে কি দেখব? তাহলে দেখব রাজ্যের যে রাজনৈতিক ম্যাপ সেটা হোমোজেনিয়াস নয়, সবাই আমরা জানি। দক্ষিণবঙ্গে তৃণমূল বেশি, উত্তরবঙ্গে বিজেপি বেশি, মানে সব জায়গাতে এক প্যাটার্ন ভোট পড়ে না। জেলার হিসেবে বিজেপির বা তৃণমূলের যাকে বলে ঘামাসান লড়াই, সেটা কোথায় কোথায় হবে? ধরে নিলাম সেই আসনগুলো যেখানে দুই দল জিতেছে 5% বা তার কম ভোটে, সেখানে লড়াই হবে। সেগুলো কোথায়? বর্ধমানে 2টো আসন আছে বিজেপির যেখানে এই 5%-এর বেশি আছে, সেখানে বিরাট লড়াই হবে, কিন্তু 8টা আছে তৃণমূলেরও যেখানে লড়াই হবে। পূর্ব মেদিনীপুরে 3টে আসন আছে বিজেপির, 6টা আসন আছে তৃণমূলের। এই জায়গাগুলো আমাদের চোখে থাকবে, এই জায়গাগুলো আমরা আগামী দিনগুলোতে ফলো করব, আপনারাও ফলো করবেন। পশ্চিম মেদিনীপুরে 2টো আসন আছে বিজেপির, 3টে আছে তৃণমূলের। বাঁকুড়াতে 4টে আসন আছে বিজেপির, 2টো তৃণমূলের, যেখানে বিরাট লড়াই হবে, 5%-এর কম ভোটে সেখানে জিতেছিল। উত্তর 24 পরগনাতে 3টে আছে বিজেপির, 2টো আছে তৃণমূলের। পুরুলিয়াতে 5টা আসন আছে বিজেপির, যেগুলো কিন্তু ব্যাটল গ্রাউন্ড আসন, মানে সবকটা আসনে বিজেপি জিতেছিল 5% বা তার কম ভোটে। বীরভূমে 1টা আসন বিজেপির, 3টে আসন তৃণমূলের, যেখানে 5%-এর কম ব্যবধান। হুগলিতে দুদলেরই এরকম 2টো করে আসন আছে। কোচবিহারে বিজেপির 2টো আসন আর 1টা আছে তৃণমূলের। নদিয়াতে 1টা আসন বিজেপির, 2টো আসন তৃণমূলের। দক্ষিণ দিনাজপুর সুকান্ত মজুমদারের জেলা, 2টো আসন এমন আছে যেখানে 5% বা তার কম ভোটে বিজেপি জিতেছিল। হাওড়াতে 2টো আসন আছে তৃণমূলের, যেখানে তারা 5% বা তার কম ভোটে জিতেছে। মালদা আর মুর্শিদাবাদ 2 দলেরই এরকম 1টা করে আসন আছে। কাজেই যেদিন রেজাল্ট বের হবে প্রথমে চোখ রাখবেন এই আসনগুলোতে, 5%-এর আসন। আমি এরপরে ব্যাপ করে আমাদের বাংলা বাজারে দেব, আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, সেগুলো আপনারা আপনাদের সঙ্গে রাখবেন এবং আগামী দিনগুলোতে সেগুলোকে ফলো করবেন। এখানে আগে হালচাল শুরু হবে, এই জায়গাগুলো আগে নড়তে শুরু করবে, কিন্তু যদি ধস নামে তাহলে তার লক্ষণ কিছু আসনের প্রাথমিক ফলাফলই বলবে। ধরুন মাদারিহাট, শিলিগুড়ি, কৃষ্ণনগর উত্তর আর মাটিগাড়া, নকশালবাড়ি, এই যে 4টে বিজেপির আসন,
যদি একটাও আপনি শুরুর দিকে দেখেন এরা এখানে পিছিয়ে পড়ছে বিজেপি, তার মানে বিজেপি টিএমসি সমর্থকরা আবির মাখুন, এমনকি বাম সমর্থকরাও আবির মাখতে পারেন, কারণ এই আসনগুলোতে বিজেপি জিতেছিল 15%, 20%-এর বেশি মার্জিন নিয়ে। আবার 30% বেশি মার্জিনে তৃণমূল জিতেছে কোনগুলো? গোসাবা, দিনহাটা, সুজাপুর, মেটিয়াবুরুজ, খর্দা, রঘুনাথগঞ্জ, বালিগঞ্জ, ভবানীপুর, মালতীপুর, ভগবানগোলা, জঙ্গিপুর, গোয়ালপাখর, মুরারই, কলকাতা পোর্ট, ববি হাকিমের, বেলেঘাটা, চৌরঙ্গি, আপনার বারাসাত, উত্তর এন্টালি, নওদা, তারপরে রানীনগর, জলঙ্গি, হাড়োয়া, মোথাবাড়ি, রতুয়া, চাঁচল, সুতি, রেজিনগর, ফারাক্কা, শান্তিপুর, লালগোলা, চোপড়া। হ্যাঁ, 33টা আসন, বিরাট ভোট, 30% ফারাক 2021-এ ছিল। কাজেই যখন ফলাফল বেরোবে বা আমরা যখন এখন দেখতে বেরোবো এই সমস্ত জায়গার লড়াইগুলো কীরকম হচ্ছে, এই সমস্ত জায়গায় যদি লড়াইয়ে আমরা মনে করি যে না এখানে হাওয়া ঘুরছে, তাহলে আমরা বুঝতে পারবো সারা রাজ্য জুড়ে তৃণমূলের হাওয়া ঘুরছে, তৃণমূলের বিরুদ্ধে হাওয়া ঘুরছে। যদি দেখা যায় এই আসনগুলো সমস্ত সেফ আছে, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে তৃণমূলের সেফ আসন তারা ধরে রাখছে। এবারে তারা ভালনারেবল আসন 5% আসনে কেমন করছে সেগুলোতে আমাদেরকে নজর দিতে হবে। যদি এখানে কম হয় তাহলে তৃণমূলে ভূমিধস নামছে, এটা বুঝতে হবে। কিন্তু সেসব হবে কিভাবে হবে? 2011 থেকে তৃণমূলের ভোট একমাত্র 2019-এ সামান্য কমেছিল, খুব সামান্য, মানে অ্যান্টি ইনকামবেন্সি সেভাবে কাজ করছে না তৃণমূলের বিরুদ্ধে। তাহলে বিজেপির পুরনো খেলা হলো তার বিরুদ্ধে মূল শত্রুর আর বিজেপি ছাড়া অন্যদের ভোট ব্যাংকটাকে পুরোটা নিজের দিকে নিয়ে আসে। অর্থাৎ মূল শত্রু ধরুন বিহারে, সেটাই হয়েছে। আর যিনি বা মহাগঠবন্ধনের ভোট তো খুব একটা কমেনি, কিন্তু মধ্যের যে প্রায় 13% ভোট ছিল তার থেকে ওনারা প্রায় 7-8% ভোট বিজেপি জোটের নিজেদের ধারে নিয়ে আসতে পেরেছিল। সেটা তো একটা হয়েছিল চিরাগ পার্সেন্টের নিজেরই 5-6% ভোট ছিল, সেই ভোটটা সোজা এসে জুড়ে গেছিল। তার সঙ্গে আরও 3-4% ভোট তারা ধরে আনতে পেরেছিল বলে ওই বিরাট জয় এসেছে। কিন্তু সেখানেও সমস্যা হলো, আমাদের এখানে মধ্যে তো আছে শুধু বাম আর কংগ্রেস। কংগ্রেসের ভোট ব্যাংকগুলো তো মামু অঞ্চলে, মামু মানে মালদা মুর্শিদাবাদ অঞ্চলে, মুসলমান প্রধান অঞ্চলে, যা বিজেপির কাছে আসবেই না। রইল বাকি বামেদের ভোট প্রায় 7%, তো সেটারও হিসেব কষেছি। বামেদের ভোট ইউনিফর্ম যদি সুইং হয়ে যায় আরও কমবে, মানে বামেদের ভোট কেন কমবে আমি জানি না, কমা উচিত নয়, না কমলে আমরা খুশি হব। কিন্তু বামেদের ভোট যদি ইউনিফর্ম সুইং হয়, যা হওয়ার চান্স নেই, বামেদের ভোট ছড়িয়ে ছিটিয়ে আছে, আর বামেদের মাত্র 62টা আসন আছে যেখানে তারা 10%-এর বেশি ভোট পেয়েছিল। 11টা আসন এমন আছে যেখানে তারা 20%-এর বেশি আসন, মাত্র 11টা আসন আছে। তবুও যদি তর্কের খাতিরে ধরে নিই যে বামেদের 5% ভোট বিজেপির দিকে চলে গেল, তাহলেও বিজেপি 114-তে আটকে যাবে, 77 থেকে 114। তৃণমূল 179 থেকে 180 খানা আসন পাবে। যদি বামেদের ভোট চলে যায় তাহলে নওশাদ সিদ্দিকীও আটকাতে পারবে না, তাহলে 180 খানা আসন পাবে। জানি পাটিগণিতের হিসেবে নির্বাচন হয় না, কিন্তু আগের ভোটগুলোকে একেবারে অগ্রাহ্য করে পশ্চিমবাংলাতে কোনো পরিবর্তন হয়েছে তার উদাহরণ কিন্তু নেই। লোকসভার নির্বাচনে ভেঁপুটা বেজে যায়, তার রিফ্লেকশন দেখা যায় বিধানসভায়। কেউ এখানে 2019-এর উদাহরণ দেবেন, খেয়াল করে দেখুন, সেদিন এক প্রবল হাওয়াকে রুখেই তৃণমূল 22টা আসন পেয়েছিল, 18টা পেয়েছিল বিজেপি, 2টো কংগ্রেস। কিন্তু সেই ফলাফল তার নির্ধারিত গতিপথ পাবার আগেই বিজেপি নামলো দল ভাগার খেলায়, এক ভিকটিম গেমে নেমে পড়ার সুযোগ পেয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় এসে গেল তার সামনে, বাংলার মেয়েকে জোর করে হারানোর চেষ্টা চলছে। কিন্তু ওসবের পরেও 3 থেকে বিজেপি 77-এ যাওয়াটা তো কম কথা ছিল না। কিন্তু সেই 77-এ গিয়েও একটা দল গত 5 বছর ধরে বাংলার পথে ঘাটে মাঠে এমন কোনো সাড়া জাগাতে পারেনি যার ফলে তৃণমূলের ভোট হু হু করে কমে যাবে। সেটাই তৃণমূলকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনবে। এক্স ফ্যাক্টর, হ্যাঁ, এটা সবাই জিজ্ঞেস করবেন, এক্স ফ্যাক্টর আছে। আমরা সেই এক্স ফ্যাক্টরগুলো নিয়ে আজকে আলোচনা করব না, আমরা আর একটু যাক। আমরা প্রত্যেকটা দলের এরপরে একদিন তৃণমূলের করব, তারপরে একদিন বাম কংগ্রেসের করব, এবং আমরা আগে হেলথটা বুঝেন। এইটা আজকে যেটা করলাম সেটা হচ্ছে কি, আপনারা বুঝুন যে বিজেপির হেলথ, শারীরিক অবস্থাটা কি অবস্থায় আছে সেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম। এবং আরও অনেক নতুন হিসেব আসবে।
আনবো আপনাদের জন্য। আচ্ছা, এই ফাঁকে বলে রাখি, আমি সাবার ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠানে একটা কোর্স করছি, যেখানে এই ভোট সংক্রান্ত ডেটা অ্যানালিসিসের বা ইন জেনারেল ডেটা অ্যানালিসিসের কাজ শেখানো হয়। তাদের কাছ থেকে কিছুটা শিখে আপনাদের জন্য এই তথ্যগুলো এনে হাজির করছি। আরও নতুন তথ্য এরপরে আনবো, একেবারে সেই 1991 থেকে 2021 পর্যন্ত ভোটের যে অ্যানালিসিস, পশ্চিমবঙ্গের ভোট কিভাবে ঘুরেছে, কিভাবে ছড়িয়েছে, কার জেতার কিভাবে কে জিতেছে, কিভাবে কে হেরেছে, সেই সমস্ত জিনিস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। এরপরে এরকম আরও নতুন, আরও ইনডেপথ অ্যানালিসিস এনে হাজির করব, আর কিছু ম্যাপ দেব আপনাদের কাছে। আজ আপাতত এটুকুই বলার, রথ নামছে কিন্তু অঙ্ক বিজেপির পক্ষে নেই, সেখানে কিন্তু অন্য হাওয়া বইছে। স্বাস্থ্য না, ভালো না। যদি 100-র মধ্যে আজকে স্বাস্থ্য, বিজেপির স্বাস্থ্য নিয়ে কথা বলতে হয়, তাহলে আমি নির্বাচনী পাটিগণিতের অঙ্কে বিজেপির স্বাস্থ্য 30-এর বেশি দিতে পারছি না। হ্যাঁ, 100-তে 30। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাবতে থাকুন এই সমস্ত কিছু নিয়ে, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।